আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আমাদের যে ধারাবাহিক আয়োজন, সেই আয়োজনের আজকে ১৩ নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা ৪২১ থেকে ৪৫৫তম ক্লাসের সমাধান করব। আপনারা যারা শুরু থেকে ক্লাসগুলো করছেন তারা কেমন কি অগ্রগতি নিজের হচ্ছে এটা একটু জানাবেন। বিশেষ করে আপনারা নোট করছেন কিনা এটা অবশ্যই জানাবেন। কারণ নোট যদি না করেন, কোনো পড়াতেই নোট যদি না করে পড়েন, তাহলে কিন্তু ওই পড়াটা হচ্ছে আপনার ব্রেনে থাকবে না। ঠিক আছে, অবশ্যই নোট করতে হবে, আর গণিতে তো অবশ্যই। তাহলে সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এটি জানাবেন। আমরা আমাদের প্রথম নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে। প্রশ্ন শুরু ৪২১ থেকে ৪৫৫। আপনারা জানাবেন, জানাতে জানাতে যারা জানিয়েছেন তারা এই প্রশ্নটা আনসার করার চেষ্টা করেন। আমি একটু আপনাদের কমেন্ট দেখে নিচ্ছি একটু শুরুর দিকে। একটু কমেন্ট আপনাদের দেখে নিচ্ছি। আরেকজন বলতেছে ভোট দিলেন কিসে ছাড়? ভোটের সাথে সম্পর্ক নাই, ক্লাস করেন। ওকে, নোট করছেন। এই প্রশ্নটার আনসার একটু দেওয়ার চেষ্টা করুন, তাহলে কি হচ্ছে আমি একটু দেখাচ্ছি আপনাদের। বলতেছে, প্রশ্নটা একটু দেখুন। বলছে 535 টাকায় একটি জামা বিক্রি করলে শতকরা 7 ভাগ লাভ হয়। শতকরা 7 ভাগ মানেই কিন্তু 7%। শতকরা 7 ভাগ লাভ হয়। তাহলে ক্রয় মূল্য সবসময় ক্রয় মূল্য 100%। এখন যদি 7% লাভ হয়ে যায়, তাহলে 100% ক্রয় মূল্যের সাথে 7 যদি আমি যোগ করি, তাহলে 107% ইকুয়াল আমার কত হচ্ছে? এই প্রশ্নে দেওয়া আছে সেটা হচ্ছে 535 টাকা। জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা 20 ভাগ ক্ষতি হয়? 20 ভাগ মানে 20%। ক্ষতি হওয়া মানে কমে বিক্রি করেছি। তাহলে ক্রয় মূল্য যদি 100% হয়, এখান থেকে যদি আমি 20% বিয়োগ করি, তাহলে কিন্তু 80% থাকতেছে। তাহলে আমার এখানে ডাটা দেওয়া আছে 107%-এর 535। এখন 80%-এর ভ্যালু কত এটা বের করতে হবে। তাহলে 107% ইকুয়াল যদি 535 হয়, 1% কত হবে? কম হবে। কম হওয়া মানে ভাগ হবে। আর 80% কত হবে? 1% যা হবে 80 তার চাইতে বেশি হবে, তাহলে বেশি হওয়া মানে গুণ হবে। তাহলে 535 107 গুণন হচ্ছে আমার 80। এখন এই ক্যালকুলেশনটা যদি করতে চান, আপনারা অনেকেই ভাববেন যে কিভাবে করি। দেখেন 535 আছে, আপনারা এই 7 দিয়ে 35কে কাটলে 5 7 35, আবার 100 দিয়ে আপনি যদি 500কে কাটেন তাহলে হচ্ছে আমার কত? 5 7 35, তার মানে 107 দিয়ে 535কে কাটলে 5 হবে আমার কি এই ভাগফল। তাহলে 5 8 40, 400 টাকা হচ্ছে এখানকার আনসার। 400 টাকা হচ্ছে আনসার। ঠিক আছে, এই হচ্ছে এটার যারা ক্যালকুলেশনটা একটু বুঝে নেন, যারা 535কে 107 দিয়ে ভাগ করতে পারতেছেন না, তাদেরকে এই 500কে আমরা কি লিখতে পারি? 535কে 500 প্লাস 35 লিখতে পারি, 107কে 100 প্লাস 7 লিখতে পারি। দেখেন 7 দিয়ে 35 কাটলে 5 7 35, 100 দিয়ে 500 কাটলে 5, তার মানে ওভারঅল কাটলে 5 হবে। ওইটাই ওখানে বললাম। এবারে এই প্রশ্নটা একটু দেখবেন। প্রশ্নটা বলতেছে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন, ধরেন মূলধন আমার কত আছে? পি আছে। তাহলে সরল সুদে, তার মানে যে সুদ হচ্ছে আমার কি সুদ থেকে সুদ হয় না, যেটা সরল সুদে 12 বছরের সুদে আসলে দ্বিগুণ হয়। সুদে আসলে দ্বিগুণ, তাহলে সুদে আসলে দ্বিগুণ মানে পি থেকে 2p হয়ে গেছে। এখন পি হচ্ছে তো আমার কি আসল হচ্ছে পি, তার মানে সুদও কত? তার মানে সুদ পি আর আসল তো পি ছিলই, এই মিলায়ে হয়েছে আমার 2p। দুইটা পি মিলাই হচ্ছে 2p। তাহলে মূলধন পি এর সমান আমি যদি মুনাফা পেতে চাই, ব্যাপারটা এরকম যে আপনি ব্যাংকে হচ্ছে 1 লক্ষ টাকা রাখলেন, দিয়ে প্রতি বছর ধরেন যে আপনি 2000 করে টাকা পান, মানে আপনি ইন্টারেস্ট পান।
তাহলে 1 লক্ষ টাকা রেখেছেন, এটা 2 লক্ষ টাকায় পরিণত হইতে, ডাবলে পরিণত হতে কয় বছর লাগবে? তাহলে প্রতি বছরে যদি 2000 পান, তাহলে 1 লক্ষ পরিণত হইতে 50 বছর লাগবে। তাহলে 50 বছর পর আপনার সুদে আসলে দ্বিগুণ হবে। তো এখানে সুদের হার অনেক বেশি, যে কারণে 12 বছরেই আমার কি দ্বিগুণ হয়ে গেছে। তার মানে এই মূলধনের সমান মুনাফা আমার পেতে 12 বছর লাগছে। এখন বলতেছে একই হার সুদে একই পরিমাণ মূলধন কত বছরে সুদে আসলে 4 গুণ হবে। 4 গুণ মানে 4p। চিন্তা করে দেখেন, 4p যখন সুদে আসল হয়, এর মধ্যে তো p আমার কি, এর মধ্যে p হচ্ছে আমার মূলধন, বিয়োগ করলে 3p, এই পুরাটাই হচ্ছে আমার কি সুদ, পুরাটা কি সুদ। তাহলে 1p সুদ 1p হইতে 12 বছর লাগে, তাহলে 3p হইতে 3 12 36 বছর লাগবে। খুবই সিম্পল হচ্ছে আমার কি হিসেব। এগুলো কিন্তু বাস্তব লাইফের সাথে রিলেটেড, সবসময় সূত্র দিয়েই হচ্ছে করতে চাইবেন না, সূত্র দিয়ে করলে তো হবেই, কারণ I = PNR ফেলে দেন, বের হয়ে যাচ্ছে দেখেন। ওকে, এবার দেখেন একটি বইয়ের পূর্ব মূল্য, আমাদের বাজারে দাম বেড়ে যায় না, তো বলছে যে একটি বইয়ের পূর্ব মূল্য বর্তমান মূল্যের অনুপাত 2:3। তার মানে পূর্বের মূল্য যদি 2 টাকা হয়, বর্তমান মূল্য 3 টাকা হয়ে গেছে, এরকম কোনো কিছু আমরা দেখি না। ধরেন বাজারে একটা পালস চকলেটের দাম 2 টাকা, তো কালকে আগামীকাল, আজকে 2 টাকা, আগামীকালকে 3 টাকা হয়ে গেছে। এখন আপনাকে বলছে যে দাম কত পার্সেন্ট বৃদ্ধি পাইলো বলেন। এখন দাম যে বৃদ্ধি পাওয়ার কথা বলে, এটা কার সাপেক্ষে ধরতে হয়? বর্তমান দামের সাপেক্ষে, পূর্বের যেটা ছিল সেইটার সাপেক্ষে। তাহলে 2 টাকা থেকে 3 টাকা বৃদ্ধি পেল কত? বৃদ্ধি পেল 3 থেকে 2 বিয়োগ করলে 1 টাকা বৃদ্ধি পেয়েছে। কার রেসপেক্টে? 2 এর রেসপেক্টে 1 বেড়ে গেছে। আগে 2 টাকা ছিল, 2 টাকাতে 1 টাকা বেড়ে 3 টাকা হয়ে গেছে। তাহলে শতকরা বৃদ্ধি কত হবে? শতকরা বৃদ্ধি হবে হচ্ছে আমার এই যে বৃদ্ধি, আর এইটা হচ্ছে আমার মূল, মানে যতটুকু আমার বৃদ্ধি পেয়েছে আর যেটা আমার মূল দাম ছিল, তার মানে পূর্ব দাম, গুণন হচ্ছে 100%। মূল মানে কি, এটা আমার পূর্ব দাম, পূর্ব দাম। তাহলে 1/2 গুণন 100%, কাটাকাটি করলে 50% হচ্ছে আমার আনসার। বুঝতে পেরেছেন? 50% হচ্ছে আনসার। ওকে, সুন্দর। এবার এই প্রশ্নটা দেখুন, এই প্রশ্নটা দেখ, কোনো ক্লাসের 40 জন ছাত্রের মধ্যে 24 জন পাস করছে। আপনার ব্রেনে এখানেই আসার কথা, 40 জনের মধ্যে 24 জন যদি পাস করে, তাহলে ফেল করছে এই যে 16 জন। 40 থেকে 24 বিয়োগ করলে 16 জন, ওরা পড়াচোর স্টুডেন্ট, ওরা ফেল করছে। এখন বলছে ওই ক্লাসে শতকরা কতজন ছাত্র ফেল করছে, তাহলে শতকরা ফেল কত হবে? আমরা জানি শতকরা হ্রাস মানে লাভ বা ক্ষতি, মানে যেইটার পরিমাণ বলবে শতকরাতে উপরে সেইটা যাবে। এখানে ফেল বলছে ফেল, শতকরা যদি বৃদ্ধি হইতো বৃদ্ধি ডিভাইডেড বাই, শতকরা ক্ষতি হইতো ক্ষতি ডিভাইডেড বাই, আর এটা হচ্ছে আমার মোট পরিমাণ গুণন 100%। তাহলে ফেল করছে 16 জন, মোট হচ্ছে 40 গুণন 100%। কাটাকাটি যদি আমরা করি 20 দিয়ে, যদি এই শূন্য কাটলাম, তাহলে 5 2 8 5 8 কত 40%। তাহলে 40% ফেল করছে, 40% ফেল করেছে। ক নাম্বার আনসার? ক নাম্বার হচ্ছে আনসার। 50% না, এটা 40%, 324 40%। এবার এই প্রশ্নটা দেখুন, বলতেছে ফলের দোকান থেকে 180টি ফজলি আম, বুঝতেই পারতেছেন ভালো আম, বড় আম কিনে আনা হলো। 2 দিন পরে 9টি আম পচে গেছে। 9টি আম কি হয়েছে? পচে গেছে। তো শতকরা কতটি আম ভালো আছে? তাহলে 9টি পচে গেলে 180 থেকে 9টা বাদ দিয়ে দিলে 171টা কিন্তু ভালো আছে। এখন শতকরা কয়টা ভালো আছে? তাহলে শতকরা ভালো কি হবে বলেন তো? বললাম শতকরা বৃদ্ধি, তাহলে বৃদ্ধি ডিভাইডেড বাই মোট। শতকরা ক্ষতি, ক্ষতি ডিভাইডেড বাই মোট। শতকরা ফেল, ফেল ডিভাইডেড বাই মোট। শতকরা ভালো, তাহলে ভালো ডিভাইডেড বাই আমার মোট, গুণন 100%। তাহলে ভালো আমার কত? ভালো হচ্ছে আমার 171 ডিভাইডেড বাই 180টা হচ্ছে আমার মোট, গুণন 100%। এখন ক্যালকুলেশন করতে হবে। 100কে আমরা যদি 20 দিয়ে কাটি, 5 20 100, এখানে কাটলে 9 20 হচ্ছে আমার
180, অথবা আপনি আরো সহজ করে কাটলে একটা শূন্য আগে কাটবেন, তারপরে 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 18কে 2 দিয়ে ভাগ করলে 9। ঠিক আছে, এবার 9 দিয়ে যদি এখানে কাটেন, 9 1 কে 9, তাহলে 17 থেকে 9 বিয়োগ করলে 8 হয়, আর এই 1 নিয়ে আসেন, এবার 9 1 কে 9, তাহলে 19 হচ্ছে, 9 9 81। ঠিক আছে, এবার 5 19 কত, 95, 5 20 100, 5 19 95, তাহলে ঘ নাম্বার হচ্ছে আনসার। দেখি তো কারা কারা পেরেছেন। ইয়েস, মামুন খান ভাই, তারপরে রানী কুইন, সাব্বির মিয়া, আয়েশা আফরিন, নিশাত তাবাসুম, আরও অনেকেই কমেন্ট করেছেন। সবাই কমেন্ট করবেন, এবং যেটা আমি বলি অবশ্যই খাতাতে আপনার হচ্ছে কি করতে হবে, মার্ক করে নিতে হবে, কয়টা ঠিক করতেছেন, কয়টা ভুল হচ্ছে ক্রস দিবেন, এবং কোন টপিকে ভুল হচ্ছে ওই টপিকের নামটা ছোট করে লিখে রাখবেন। তার মানে লাভ ক্ষতিতে আপনার শতকরাতে প্রবলেম হচ্ছে, এরকম করে ওইটা আপনার বেসিক ক্লিয়ার করতে হবে। বেসিক কোর্সে ওগুলো বেসিক ক্লিয়ার করতে হবে। এই কোর্সে আমরা কিন্তু বলেছি যে আপনার কমন পাবেন সরাসরি, এবং ব্যাখ্যাগুলো নোট করে রাখবেন, এবং যেটা আপনার খুবই দুর্বল যেই টপিকটা, ওই টপিক থেকে আপনার বাড়তি কেয়ার নিতে হবে। 20টি কমলার মধ্যে 20% পচা, মোট আমার 20টা, এর মধ্যে 20% পচা, ভালো কমলার সংখ্যা কত? 20% যদি পচা হয় ভাই, এই 20টা মানে মোট এটা 100%, এর 20% পচা, তার মানে 80% কিন্তু ভালো। তাহলে ভালো কমলা হচ্ছে 20 এর 80%, তাহলে 20 এর মানে গুণ 80%, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, তাহলে 0 0 কাটা, এই 10 দিয়ে যদি আমরা কাটি, 10 দুগুণে 20, 8 দুগুণে 16টা হচ্ছে আমার কি ভালো রয়েছে। গ নাম্বার হচ্ছে আনসার। বুঝতে পারতেছেন? ভালো 16টি, রাইট, সুন্দর। দ্রুত আনসার করবেন, এরকম ভাবে দ্রুত আনসার করবেন আপনারা। এবার এই প্রশ্নটা একটু দেখুন, এই প্রশ্নটা একটু দেখুন। প্রশ্নটা একটু দেখুন, কোন সংখ্যাটাকে আমরা এক্স ধরি, ভালো করে খেয়াল করুন, কোন সংখ্যাটাকে এক্স, এই সংখ্যার 3 অষ্টমাংশ, 3 অষ্টমাংশ মানে 8 ভাগের 3 ভাগ, তাহলে এই সংখ্যার 3 অষ্টমাংশ মানে, তার মানে এক্স গুণন 3/8, তার মানে 3x/8। এই অষ্টমাংশের সাথে এরটা কার, এই যে এর বলছে কার, এই সংখ্যার, তার মানে এই সংখ্যার এক্স এর দ্বিগুণ করলে 2x, দ্বিগুণের 2/5, তার মানে 2/5, 5 ভাগের 2 ভাগ, 2/5 যোগ করলে যোগফল তা হয় মূল সংখ্যা মানে এক্স থেকে 21 বেশি। তার মানে বলতেছে কোন সংখ্যার 3 অষ্টমাংশ, তার মানে এক্স গুণন 3/8, এর সাথে ওই সংখ্যার দ্বিগুণের কত 2/5 যদি যোগ করি, এই জন্য যোগ করলাম, তাহলে মেন সংখ্যা থেকে 21 বেশি হবে। তাহলে মূল সংখ্যা থেকে 21 বেশি হবে। এইটা যদি যোগ করি, তাহলে যোগ করলে মূল সংখ্যা থেকে 21 বেশি হবে, তাহলে 21 বেশি হবে, x + 21। এখন আমরা যদি সমাধান করি, তাহলে এখানে হবে 3x/8, এখানে হবে 2 দুগুণে 4, 4x/5, x + 21। ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে 5 8 40, এখানে 8 দিয়ে 40কে ভাগ করলে 5, তাহলে 3 5 15x, 5 দিয়ে 40কে ভাগ করলে 8, তাহলে 4 8 32, x ইকুয়াল x + 21। তাহলে এই 15 আর 32 যোগ করলে 47x, 40 ওই পাশে গুণ করে দিলে 40x প্লাস 40 দিয়ে আমরা কত 4 1 4, 4 দুগুণে 8 আর 0 840। এই 40 এই পাশে নিয়ে আসলে 47 থেকে 40 বিয়োগ করলে 7x ইকুয়াল 840। তাহলে x ইকুয়াল কত হবে 840 ডিভাইডেড বাই 7, তাহলে 7 12 84, তাহলে 120 হচ্ছে আমার আনসার। 120 হচ্ছে আনসার। এখন প্রশ্ন বলতেছে সংখ্যাটির 3/5 সংখ্যাটা, কিন্তু সংখ্যাটা বের হয়েছে 120, পট করে উত্তর 120 দিয়ে দেওয়া যাবে না, দিলে কিন্তু ভুল হবে। যদি বলতো সংখ্যাটা কত, 120 হচ্ছে সংখ্যা,
কিন্তু সংখ্যাটির 3/5, তার মানে সংখ্যাকে আমি 5 ভাগ করে ফেলবো, এই 5 ভাগের মধ্যে 3 ভাগ, তার মানে 3/5, 5 ভাগে 3 ভাগ। তাহলে 120কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10, তাহলে 2 0, 4 5 20, 24 করে পড়তেছে, এবং প্রতি ভাগে 24 করে পড়ে, তাহলে 3 ভাগ ইকুয়াল কত? তাহলে 3 গুণন 24, 3 24 72 হচ্ছে আনসার। ঘ নাম্বার। কারা কারা পেরেছেন? ইয়েস, 32 হবে আনসার, সরি 72 হবে আনসার, 72 হবে আনসার। তো এইটা খুবই ইম্পর্টেন্ট, এইটা খুবই ইম্পর্টেন্ট, মানে যারা হচ্ছে ইয়ে করবেন, এই ম্যাথটা করলেন মাথায় রাখবেন যে আমি কোনো সময় যেন উত্তর পেলে ধাম করে আমি যেন এই যেটা বের হয়েছে ওইটা যেন আনসার না করে ফেলি। ভুল করে ফেলবেন, কিন্তু বড় ভুল হবে। আপনি কষ্ট করলেন, কষ্ট করে সঠিকটা বের করেছেন, কিন্তু একটু অসতর্কতার কারণে কিন্তু আপনি পুরা ম্যাথটাই ভুল করে ফেলবেন, পুরা ম্যাথটা আপনি ভুল করে ফেলবেন। এবারে দেখুন, এবারে আমার একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ক। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক হলে, তার মানে একটা সমবাহু ত্রিভুজ যদি আমরা নেই, একটা সমবাহু ত্রিভুজ যদি আমরা নেই, তো প্রতিটা বাহু হচ্ছে ক, তাহলে বলছে তার মধ্যমা, মধ্যমা মানে এখান থেকে এই বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত। আমরা জানি সমবাহু ত্রিভুজের মধ্যমা মানেই উচ্চতা, আর এটাই লম্ব, এটাই হচ্ছে মধ্যমা। কার ক্ষেত্রে? সমবাহু যখন ত্রিভুজ হবে তখন, অন্য ক্ষেত্রে কিন্তু না। লিখে নেন, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাই হচ্ছে উচ্চতা, মধ্যমাই হচ্ছে লম্ব। তাহলে এটা ক হলে এটা ক/2, তাহলে এখানে ইয়ে করলে আমাদের এটা √3/2 ক, √3/2 ক। কোনটা অ্যাপ্লাই? পৃথাগোরাস উপপাদ্য অনুযায়ী, √(ক²-ক/2 স্কয়ার), এটা ক্যালকুলেশন করেন, তাহলে √3/2 ক। ক নাম্বার হচ্ছে আনসার। এই গ নাম্বার আনসার কে বলছে? এটা কি ক্ষেত্রফল চেয়েছে? যদি ক্ষেত্রফল চাইতো তাহলে এইটা হইতো, এইটা হচ্ছে ক্ষেত্রফল। হাই রে মুখস্থ, এত অসতর্ক হইলে হবে? এটা যে আমরা ক্লাসে কিন্তু অন্য ক্লাসে করিয়েছি, এই জন্য গ নাম্বার দিচ্ছে আনসার। ইরে সর্বনাশ। কি ভুলটা করতেছেন বলেন তো আপনারা, যারা এই ভুলটা করতেছেন? আমি তো আপনাদেরকে নিয়ে যথেষ্ট টেনশনের মধ্যে পড়ে যাচ্ছি। এরকম ভুল করা যাবে না তো। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/3 দেখুন, একটা সরলরেখার উপর ও এর সরলরেখার উপরে অঙ্কিত বর্গ, তাহলে একটা সরলরেখা যদি এ হয়, তাহলে আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার, বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার। এখন তার আবার 1/3 যখন বলছে, তার মানে ওর 3 ভাগের 1 ভাগ। এই জন্য আপনি আপনার ক্যালকুলেশনের জটিলতা এড়ানোর জন্য প্রথমটাকে, যেহেতু ওর 3 ভাগের 1 ভাগ করা লাগবে, এই জন্য প্রথমটাকে সরলরেখাকে 3a ধরে নেন। তাহলে এর বর্গটা কত হবে? এটা যদি 3a হয়, তাহলে ক্ষেত্রফল হবে 3a স্কয়ার, তার মানে 9a স্কয়ার। আর ওর 1/3 হবে তাহলে কত? 3 ভাগের 1 ভাগ, 3a কে যদি আপনার 3 দিয়ে ভাগ করেন, তাহলে থাকতেছে a, এই ক্ষেত্রফল হবে কত? এর উপর স্কয়ার। তাহলে একটা 9a স্কয়ার, একটা a স্কয়ার, কত গুণ হইলো? 9 গুণ হচ্ছে। ঠিক আছে? এরকম সিম্পল ভাবে চিন্তাগুলো করবেন ম্যাথে, সিম্পল ভাবে ম্যাথে চিন্তাগুলো করবেন। দেখুন, আপনি কিন্তু এটাকে যদি a ধরতেন, তখন আপনার এই বর্গের ক্ষেত্রফল a স্কয়ার হইতো, আর এই 1/3 3 দিয়ে ভাগ করলে তখন হইতো a²/9। তখন এই জায়গাতেও আপনি বুঝতে পারতেন এটা একটা a স্কয়ার আর একটা 9 ভাগের 1 ভাগ, তাহলে 9 গুণ হচ্ছে। কিন্তু এর চাইতে এই ধরনের গুলাতে আপনি এই ইয়াগুলো এড়াই চলবেন, ভগ্নাংশগুলো এড়াই চলবেন। 9 গুণ ভগ্নাংশগুলো এড়াই চলবেন। 100 এর চেয়ে বড় এবং 150-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা, আমি আপনাদেরকে একটা নাম্বার শর্টকাটে মনে রাখার জন্য 101 থেকে 100 পর্যন্তর জন্য মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? 25টি। মনে রাখার সিস্টেম 44, 44-এর অর্ধেক 22, তারপরে 322, 321। আর 101 থেকে 200
মৌলিক সংখ্যা যাদের এখনো ইয়ে নাই তারা 21টি। ঠিক আছে, 102 থেকে মৌলিক সংখ্যা কত? মৌলিক সংখ্যা হচ্ছে 21টি। তাহলে 1 থেকে যদি আপনাকে 200 পর্যন্ত বলতো, 1 থেকে যদি 9টি বলতেছে, আগেরটায় 1 থেকে যদি 200 পর্যন্ত বলতো তখন কি হতো? 1 থেকে 200 পর্যন্ত যদি বলতো তখন আপনার কি হতো? 1 থেকে 200 পর্যন্ত বললে কিন্তু এই 25টা আর হচ্ছে 21টা যোগ হয়ে যেত। 1 থেকে 200 বললে তাহলে এই আমার 25 আর 46টা হইতো। এখন আমরা যদি করতে চাই, বলতেছেন এটা বলেন কারা কারা পারেন? এইটার জন্য আমরা একটা নাম্বার মুখস্থ রাখতে পারি, 411, 300, 4 1 কমাই দিলাম, 312 আর 22 32। ঠিক আছে, এই নাম্বারটা মুখস্থ রাখতে পারেন, এই নাম্বারটা মুখস্থ রাখতে পারেন। এখন এই নাম্বারটা, এই যে এইটা হচ্ছে এইটা 44, 44-এর অর্ধেক 22, তারপর 322, 321, আর এইটা হচ্ছে 101 থেকে 200-র মধ্যে 412, 4-এর 1 কমাই দিবেন আর 12-এর আবার 1 বাড়াই দিবেন, 312, 22, 32। বা এই নাম্বারটাকে ফোন নাম্বারের মতো করে মুখস্থ যদি আরো সহজভাবে আপনি রাখতে পারেন, যার যার স্ট্র্যাটেজি। হ্যাঁ, আমি আসলে এইভাবে মুখস্থ রাখা আমার জন্য ইজি হইতো। এখন এইটা হচ্ছে 101 থেকে 110, 111 থেকে 120, 101টা আছে হচ্ছে 121 থেকে 130, 3টা আছে 131 থেকে 140, 141 থেকে 150, তার মানে এতটা। এইটা হচ্ছে 101 থেকে 150। তাহলে সবগুলো যোগ করে দিও, 4 একে 5, একে 6, 6 3 9, একে 10। তাহলে আনসার হচ্ছে কয়টি? 10টি। এইটা মুখস্থ যদি রাখতে পারেন দ্রুত করতে পারবেন। ইয়েস, 411, 312, 22, 32। ভাজক সংখ্যা আমরা গত ক্লাসে আমরা দেখেছি, ভাজক সংখ্যা বের করার জন্য আমাদেরকে কি ভাগ করতে হবে? 2 দিয়ে। আগে শুরুতে 2 দিয়ে যতক্ষণ পর্যন্ত করতে পারি। 36, 18, 2 দিয়ে 9, 2 দিয়ে যায় না তখন 3 দিয়ে, 3 3 9, সো 3 1 3। এইটাকে আমরা 2 কয়টা আছে? 3টা, তাহলে 2 এর উপর পাওয়ার 3। 3 কয়টা আছে? 3 আছে। কয়টা আছে? 3 আছে হচ্ছে আমার 2টা। এখন ভাজক সংখ্যা হবে এই 3 প্লাস 1 আর এই 2 প্লাস 1, এদের গুণফল, তার মানে 4 গুণন 3, 12টা হচ্ছে ভাজক সংখ্যা। গত ক্লাস যারা করেছেন এটা ক্লিয়ার হয়ে নেবেন, ভাজক সংখ্যা। এবার হচ্ছে মৌলিক গুণনীয়ক। এই কয়টা গুণনীয়ক আছে সেটাই হচ্ছে আমার ভাজক সংখ্যা, কিন্তু মৌলিক গুণনীয়ক কয়টা? এখন 24কে আমরা যদি ভাগ করি 2 দিয়ে, 12 দুগুণে 24, আবার 2 দিয়ে 6, আবার 2 দিয়ে 3, 3কে ভাগ করা যায় না। তার মানে আমরা একে লিখতে পারি 2 এর উপর 3 গুণন 3 এর উপরে 1। এখন এখানে মৌলিক সংখ্যা কয়টা আছে? মৌলিক সংখ্যা 2 আর 3, মানে 24কে 2 দিয়ে ভাগ করতে পারি, 24কে 3 দিয়েও ভাগ করতে পারি, 24কে কিন্তু 6 দিয়েও ভাগ করতে পারি। আমরা 24কে 6 দিয়ে ভাগ করলে 4 6 24। কিন্তু 6 কি কোনো মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা না তো। 4 কি কোনো 4 দিয়েও ভাগ করা যায়? মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা না। 24কে 12 দিয়েও ভাগ করা যায়, 12 কি মৌলিক সংখ্যা? না। বলতেছে মৌলিক গুণনীয়ক কয়টি? তাহলে মৌলিক গুণনীয়ক আছে 2টা, একটা 2, একটা 3। তাহলে মৌলিক গুণনীয়ক 2টি। ঠিক আছে, মৌলিক গুণনীয়ক কয়টি? 2টি। 2টি হচ্ছে মৌলিক গুণনীয়ক, আর নাই কিন্তু। আর এটার যদি আমার ভাজক সংখ্যা বের করতে বলতো, এটার যদি ভাজক সংখ্যা বলতো তাহলে 3 যোগ 1 গুণন 1 যোগ 1 2, তাহলে 4 দুগুণে 8টা হইতো আমার ভাজক সংখ্যা। এটা কিন্তু ভাজক। মাথায় যেন থাকে এগুলা কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসে, কমন টপিক। ঘুরে ফিরে এগুলা প্রশ্ন আসে, এগুলা কিন্তু কমন টপিক, এগুলা নোট করে নেবেন। কোন লঘিষ্ঠ? লঘিষ্ঠ মানে লঘু, যেটা আমরা লসাগুর মাধ্যমে বের করি। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে 24, 36 ও 48 দ্বারা বিভাজ্য হবে? কোন ছোট সংখ্যার সাথে 3 যোগ করলে এই 3টা দিয়ে ভাগ করতে পারবো? তাহলে এটার জন্য আগে আমাদেরকে কি করতে হবে? এই 24, 36 আর 48 কোন ছোট সংখ্যাকে এই 3টা দিয়েই ভাগ করা যায় ওইটাকে বের করতে হবে। তার মানে কোন ছোট সংখ্যাকে এই 3টা দিয়েই ভাগ করতে পারবো, ওইটা আসলে কি? লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে
চোখ বন্ধ করে 24, 36, 48 এর লসাগু বের করব। 2 দিয়ে কাটলে 12, 18, 24, আবার 2 দিয়ে ভাগ করা যায়, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, আবার 2 দিয়ে করা যায়, 3 দুগুণে 6, 9, 6 দুগুণে 12, এবার 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, আর তো ভাগ করা যায় না। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 ষোলো 48, তাহলে 48কে 3 দিয়ে, 3 8 24, হাতে আছে 2, 3 4 12, 144। তাহলে 144 হচ্ছে আমার কি, এই তিনটার হচ্ছে লসাগু, লঘিষ্ঠ। মানে 144 হচ্ছে ওই লঘিষ্ঠ সংখ্যা যাকে 24, 36, 48 তিনটা দিয়ে আমি ভাগ করতে পারবো। এই লঘিষ্ঠ সংখ্যা কিভাবে পেয়েছি আমরা? কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করে, তার মানে 3 যোগ করে 144টা আমরা পেয়েছি। তখন তাকে আমরা 24 দিয়েও ভাগ করতে পারি, 36 দিয়েও ভাগ করতে পারি, 48 দিয়েও ভাগ করতে পারি। তাহলে ওই সংখ্যাটাই চাচ্ছে, তাহলে 144 থেকে 3 এখন বিয়োগ করে দিতে হবে। তাহলে মেন সংখ্যাটা ছিল 141, এর সাথে 3 যোগ করলে তখন আমরা ওই লসাগুটা পেলাম। ইয়াস, আপনারা অনেকেই পেরেছেন। বলেন এই যে ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যাগুলো থেকে বেসিক ক্লিয়ার হচ্ছে কিনা? মানে এই একটা টপিকের উপর কিন্তু আমরা লাস্ট 2-3 দিন ধরে আমরা কিন্তু প্রশ্ন সমাধান করছি। এই প্রতিদিনে একটা দুইটা করে কিন্তু প্রশ্ন থাকতেছে। আমাকে একটু বলেন তো এই টপিকটা আপনার ক্লিয়ার হচ্ছে কিনা? যারা রেগুলার ক্লাস করেছেন তারা বলবেন, এবং যারা আজকের ক্লাস করেছেন আজকের ক্লাসে অন্তত কনসেপ্টটা ঢুকেছে কিনা এটা একটু বলবেন। ঠিক আছে, আমি একটু কমেন্ট দেখবো আপনাদের, না হলে ক্লাস আমি নিয়ে চলে যাচ্ছি, আপনারা উপকৃত হচ্ছেন কিনা এটাও তো দেখতে হবে। যদিও গড়পড়তা সবাই বলেন যে উপকৃত হচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এই টপিকগুলোতে স্পেসিফিকভাবে বললাম এই টপিকটা উপকৃত হলেন কিনা এটা আমি একটু দেখতে চাচ্ছি। যেমন এই প্রশ্নটাও কিন্তু সেম, এটা আপনার নিজেকেই পারতে হবে। এই প্রশ্নটাও এটা একটু ক্রিটিক্যাল ভাবে দেওয়া হয়েছে, কিন্তু এই টপিকের উপরে আমরা আছি দীর্ঘদিন ধরে। জি স্যার, ক্লিয়ার, বুঝতে পেরেছেন আর কি। ওকে, বাকিরাও বলবেন। একটি প্যাকেট 520টি মার্বেল, একটা প্যাকেটে 520টি মার্বেল আছে, গুলি আছে, কাচের গুলি, মার্বেল। ঠিক আছে, আমরা গুলি খেলতাম, আমরা বলি যে গুলি খেলতেছি। আর এইটার জন্য মানে মায়ের কাছে, মায়ের ম্যাক্সিমাম ছেলেরাই খাইছে আর কি, যারা গ্রামে হচ্ছে মানে বড় হয়েছে। ঠিক আছে, যারা গ্রামে বড় হয় এরা ম্যাক্সিমামই মায়ের খায় এই মার্বেল খেলার জন্য। আচ্ছা, শারিয়ার ভাই বলতেছি কিছুটা উপকৃত হচ্ছি ইনশাল্লাহ। মানে যদিও আমাদের আরেকটু ভালো লাগতো যদি কিছুটার চাইতে একটু অন্তত 50%-এর উপরে যদি উপকৃত হতেন, কিছুটা দিয়ে আপনি বুঝাননি আসলে কত পার্সেন্ট অন্তত। তবে ক্লাসগুলোতে লেগে থাকেন, আশা করছি আপনার উপকৃত হওয়ার পরিমাণটা বাড়বে। 30টা ক্লাসের পরে কিছুটা থেকে আমরা আশা করব যে তখন বলবেন অনেকটাই উপকৃত হয়েছে। ঠিক আছে, ক্লাস করতে থাকেন, ধৈর্য হারাবেন না, করতে থাকুন। একটি প্যাকেটে 520টি মার্বেল আছে, এতে কমপক্ষে আরো কতগুলা মার্বেল যোগ করা হলে সেগুলো 3, 4 অথবা 6, 3, 4 অথবা 6 জন ছাত্রের মাঝে ভাগ করে দেওয়া যেতে পারে। এই যে তার মানে ভাগ করে কখন দিতে পারবো? যখন আমার সংখ্যাটাকে, মোট মার্বেলকে আমি 3 দিয়েও ভাগ করতে পারবো, 4 দিয়েও ভাগ করতে পারবো, 6 দিয়েও ভাগ করতে পারবো। এখন এইরকম ভাগ করা যায় কাদেরকে? তার মানে গুণিতক। তখন এদের আগে লসাগু বের করে নেবেন। লসাগু 3, 4, 6 লসাগু কিন্তু 12 হয়। তার মানে লসাগু মানে সবচেয়ে ছোট সংখ্যা যেটাকে আপনি সবগুলা দিয়েই ভাগ করতে পারবেন, লঘিষ্ঠ। তার মানে 12কে দেখেন 3 দিয়েও ভাগ করতে পারেন, 3 4 12, 4 দিয়ে ভাগ করতে পারবেন, 3 4 12, 6 দুগুণে 12। তাহলে 12 হচ্ছে আমার, এর চাইতে 12 ছাড়া 12-র চাইতে ছোট কোনো সংখ্যা পাবেন না যেটাকে আপনি 3, 4, 6 সব 3টা দিয়ে ভাগ করতে পারবেন। এখন এই লসাগু দিয়ে সরাসরি আপনার মোট মার্বেলকে ভাগ করে দিতে হবে। 520টা ভাগ করে যদি দেন, 4 12 48, তাহলে থাকতেছে কয়টা? 52 থেকে 48 বিয়োগ করলে 4 আর 0। এবার 3 12 36, তার মানে 36 যদি এবার বিয়োগ করে দেন তার মানে 4টা অবশিষ্ট থাকতেছে। দেখেন, তার মানে আপনি 12 দিয়ে ভাগ করলে সবাই দিতে পারতেছেন সমান করে, কিন্তু আরো 4টা মার্বেল অবশিষ্ট থাকতেছে। এখন আপনি লসাগু 12 পাওয়া মানে
আপনার মার্বেলটা 12 এর গুণিতক হইতে হবে। লসাগু যদি 12 হইছে মানে আপনার মার্বেল যদি 12টা হয় তাহলে এই তিনজনকে বা 4জনকে অথবা 6জনকে সমান করে ভাগ করে দিতে পারতেন। যেমন 6জনকে যদি ভাগ করে দেন তাহলে প্রত্যেকে 2টা করে পাইতো, 4জনকে যদি ভাগ করে দেন প্রত্যেকে 3টা করে পাইতো, যদি 3জনকে ভাগ করেন প্রত্যেকে 4টা করে পাইতো, 4টা করে। এখন আপনি এই লসাগুর যদি 2 গুণ করেন তার মানে 24টা, এই 24টা মার্বেলও যদি আপনার কাছে থাকতো আপনি তাও সবাইকে সমান করে ভাগ করে দিতে পারতেন। আবার 3 বারং 36টাও যদি হইতো তাও সবাইকে ভাগ করে দিতে পারতেন। এখন 12কে 43 দিয়ে গুণ করলে, 12কে যদি 43 দিয়ে গুণ করেন তাহলে হয় হচ্ছে 516, তার মানে 516টা মার্বেলকে আপনি সমান করে ভাগ করে দিতে পারবেন। এখন আমার 4টা অবশিষ্ট আছে, আমার 12টা হইলে আমি ঠিক মতো ভাগ করে দিতে পারবো সবাইকে, তাহলে আছে 4টা, আরো কয়টা আমার লাগবে, তাহলে 12টা হইতে আরো 8টা মার্বেল লাগবে, আর 8টা হইলে সবাইকে সমান করে দিতে পারবেন। বুঝতে পেরেছেন কিনা একটু একটু জানাবেন, বুঝতে পেরেছেন কিনা একটু একটু জানাবেন। ঠিক আছে, 8টা মার্বেল। এবার এই প্রশ্নটা দেখুন, দুইটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 4 হলে ছোট সংখ্যাটি কত? দেখুন গসাগু যদি দেওয়া থাকে ডিরেক্ট অনুপাতের সাথে গসাগু গুণ করলে সংখ্যা দুইটা পাওয়া যায়। যেমন 4 5 20, প্রথম সংখ্যাটা 20, 4 ছক 24, পরের সংখ্যাটা হচ্ছে আমার 24, তাহলে বলছে ছোট সংখ্যাটা কত? তাহলে 20 হচ্ছে ছোট সংখ্যা। তাহলে কি পেলাম এখান থেকে? পেলাম যে আমার যখন অনুপাত আর যখন গসাগু দেওয়া থাকবে, গসাগু দিয়ে অনুপাত দুইটাকে গুণ করলেই সংখ্যা দুইটা পাওয়া যাবে। ওকে, বুঝতে পেরেছেন? এবার দেখেন কোন পুস্তক মানে কোনো একটা বইয়ের 76 পৃষ্ঠা পড়ার পরেও 5/13, এটার মানে 13 ভাগের মধ্যে 5 ভাগ। আমি কিন্তু এটা বারবার বলেছি যে এটাকে খুব সুন্দর করে পড়বেন, যে 96 পৃষ্ঠা পড়ার পরেও তার 5/13 মানে 13 ভাগের 5 ভাগ পড়তে এখনো বাকি আছে ভাই। 13 ভাগের যদি 5 ভাগ পড়া বাকি থাকে তাহলে আমাকে বলেন তো 13 ভাগের কয় ভাগ পড়েছে? 13 ভাগের 5 ভাগ এখনো বাকি আছে, তাহলে 13 ভাগের থেকে কয় ভাগ পড়েছে? তাহলে 5 বিয়োগ করলে 8 ভাগ হচ্ছে সে পড়েছে, আর এই 8 ভাগ মানেই হচ্ছে 96 পৃষ্ঠা। তাহলে 8 ভাগ মানে 96 পেজ হলে 1 ভাগ ইকুয়াল তাহলে কত? আমরা 96কে 8 দিয়ে ভাগ করলে 8 12 96। এবার বলতেছে মোট পৃষ্ঠা কত? তাহলে মোট তো আমার 13 ভাগ, তাহলে 13 গুণন 12, 13 12 হচ্ছে আমার কত হয়? 12 12 144, আরো 12 যোগ করলে 156 মোট সংখ্যা। ক নাম্বার হচ্ছে আনসার? ক নাম্বার হচ্ছে আনসার? বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে ক নাম্বার আনসার। ওকে, এবার আসেন এই প্রশ্নটা দেখুন। এই ধরনের প্রশ্ন আসলে বলেছি উপরের দশমিক 1 ঘর পর, তারপরে 2 ঘর 3 ঘর, তাহলে 2 3 2 5 1 6, উপরে দশমিকের পর 6 ঘর আছে, নিচে 2 2 2, তার মানে নিচেও 6 ঘর, তাহলে 6 6 কাটা, তার মানে দশমিক বাদ দিয়ে উপরে থাকতেছে 2 গুণন 3, নিচে থাকতেছে 2 গুণন 3, তার মানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 কাটা, 1 হচ্ছে আনসার। বুঝতে পেরেছেন? সরল, এরই নাম হচ্ছে সরল। এবার দেখেন কোনটি ক্ষুদ্রতম? ক্ষুদ্রতম কোনটি? সঠিক উত্তর আগে দিচ্ছেন সেন্টিমিটার। দেখেন 1 ডেসি, যাদের জানা নাই এখন লিখে নেন, 1 ডেসিমিটার মানে 10 মিটার, 1 হেক্টোমিটার মানে 100 মিটার, 1 কিলোমিটার, 1 কিলো আমরা জানি যেহেতু আমরা এটা 1000 মিটার। এখন 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তার মানে আমার এই যে ডেসিমিটার, হেক্টোমিটার, কিলোমিটার সবগুলাই কিন্তু মিটারের চাইতে বড় একক, আর সেন্টিমিটারটা মিটারের চাইতে ছোট একক। তার মানে 1 মিটারকে যদি আপনি 100টা ভাগ করেন, প্রতি ভাগ হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে অন্তত এই একটা পরিমাপে যেন মাথায় থাকে, যারা জানতেন না, এটা ম্যাক্সিমামেরই পারার কথা।
ম্যাক্সিমামের এটা পারার কথা, তবে যারা জানতেন না তারা অন্তত এটা ঠিক করে নেন। কোনো একজন বলার গড়ে 14 রান দিয়ে 12টি উইকেট পান, গড়ে 1 উইকেটের জন্য মানে 1 উইকেট পাইতে সে 12 রান খরচ করে ফেলে। এখন বলতেছে পরবর্তী খেলায় গড়ে 6 রান দিয়ে 4টা উইকেট পাইছে, 6 রান পরপরই একটা করে উইকেট পাইছে, বিশাল ব্যাপার। বলতেছে তার এখন উইকেট প্রতি গড় কত? তাহলে এই 14 আর 12, 12 12 144, 12 দুগুণে 24, তার মানে 168। আর এখানে 4 ছক 24, তাহলে 168-র সাথে যদি 24 যোগ করেন তাহলে আমার 78 88, তাহলে 92, 192 মোট হবে। আর ম্যাচ কয়টা হবে? 12 আর 4-এ 16টা ম্যাচ হবে, 16টা ম্যাচ। তাহলে ভাগ করলে গড় বের করবেন। তাহলে গড় মানে হচ্ছে আমার মোট ডিভাইডেড বাই মোট ম্যাচ, মোট রান ডিভাইডেড বাই মোট ম্যাচ। তাহলে 16 দিয়ে ভাগ করলে 16 একে 16, তাহলে থাকতেছে এখানে 3 আর 2, 16 দুগুণে 32, তাহলে 12। গড় হচ্ছে আমার কত? 12। দেখি তো কারা কারা পেরেছেন, কারা কারা পেরেছেন। এখনো কেউ পারেনি, 10 হইল না, 10 রং আনসার, 10 না। নিচে 16, উপরে কি 160 আছে যে আপনি 10 বলতেছেন? যদি 160কে 16 দিয়ে ভাগ করেন তাহলে হচ্ছে আমার 10 হইতো। উইকেট কয়টা? 12টা আর 4টা, 16টা, 12 হচ্ছে আনসার। এবার দেখেন এইটা 261টা আম 3 ভাইয়ের মধ্যে প্রথম ভাই নিছে 3 ভাগের 1 ভাগ, পরের ভাই নিছে 5 ভাগের 1 ভাগ, পরের ভাই নিছে 9 ভাগের 1 ভাগ। এখন অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে? প্রথম ভাই কতটি আম পাবে? এইটার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে 1/3 অনুপাত 1/5 অনুপাত 1/9, আপনারা কিন্তু এইটা ডিরেক্ট এরকম করে মেরে দিতে পারবেন না, 261 গুণন 1/3। ঠিক আছে, এটা কিন্তু আপনি করতে পারবেন না। আপনাকে এই অনুপাতটাকে আগে এই ভগ্নাংশের অনুপাত থেকে এই অনুপাতটাকে আপনাকে পূর্ণর অনুপাত নিয়ে আসতে হবে, পূর্ণ সংখ্যার অনুপাত আনতে হবে। আর পূর্ণ সংখ্যার অনুপাতে আনার জন্য নিচে যে হরগুলো আছে হরগুলা লসাগু করতে হবে। 3 5 9 এর লসাগু কত বলেন তো? 3 5 9, 3 দিয়ে যেহেতু 9কে ভাগ করা যায়, সো 3 বাদ দিতে হবে। তাহলে 5 আর 9, 5 নং গুণ করলে 5 নং 45, 45 হচ্ছে যে লসাগু। এবার সবার সাথে এই লসাগুটা গুণ হবে। তাহলে 1/3 এর সাথে যদি আমি 45 গুণ করি তাহলে 3 15 45, তার মানে এটা 15। এই যদি এটার সাথে যদি 45 গুণ করি তাহলে 5 দিয়ে কাটলে 5 নং 45, তাহলে এই ভাগে 9। এই 1/9 এর সাথে 45 গুণ করলে তাহলে 5 নং 45, এটা 5। তার মানে আসলে অনুপাতটা হচ্ছে 15 অনুপাত 9 অনুপাত 5। তাহলে মোট ভাগ হচ্ছে কত? প্রথম জন 15 ভাগ, পরের জন 9 ভাগ, তারপরের জন 5 ভাগ, এই অনুপাতে তারা ভাগ করে নিয়েছে। এ হয় ছোট ভাই হইছে হলে আল্লাহ আবদার করে বেশি নিয়ে নিচ্ছে, আর না হলে বড় ভাই, ওই বড় ভাই ওর নিজের বাড়িতে গাছছে মানে বাবার বিটা, ও ছোটদেরকে কম করে দিছে। এরকম দুইটার যে কোনো একটা ঘটনা ঘটাইছে এরা, দুইটা মানে বাস্তবে যেমন ঘটে আর কি। তো 15 ভাগ আর 9 ভাগ, কয় ভাগ হলো? 24, 24 আর 5-এ মোট ভাগ করছে 29 ভাগ। এখন 261কে 29 ভাগ যদি করেন তাহলে 261কে 29 দিয়ে কাটলে দেখেন 9, প্রতি ভাগে 9টা করে পড়তেছে। এখন এই প্রতি ভাগে 9টা প্রথম ভাই নিচে 15 ভাগ, তাহলে 15 9 15 কত? 8 15 120, আরো 15 যোগ করলে 9 15 135টা। বুঝতে পেরেছেন? তাহলে এ জাতীয় যদি আমার ভগ্নাংশ অনুপাত থাকে, প্রথম কাজ আমার যেটা হবে পূর্ণ সংখ্যার অনুপাত নিয়ে আসতে হবে, পূর্ণ সংখ্যার অনুপাত নিয়ে আসতে হবে, পূর্ণ সংখ্যার অনুপাত নিয়ে আসতে হবে। তাহলে 135, এগুলো একটু নোট করে রাখেন যাদের জানা নাই। আমাদেরকে কি করতে হবে? পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসতে হবে, দেন আমাদেরকে পূর্ণ সংখ্যাগুলো অনুপাত সবগুলা যোগ করলে মোট ভাগ সংখ্যা পাওয়া যাবে। তারপরে কে কত ভাগ ওইটা আমরা সেভাবে করব। যেমন এই প্রশ্নটা দেখেন, 7500 টাকা 1 অনুপাত 2 অনুপাত 3 অনুপাত 4 অনুপাত 5, তাহলে পূর্ণ সংখ্যা আছে, ভাগ করা হলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? তাহলে মোট কয়টা ভাগ? 1 ভাগ 2 ভাগ 3 ভাগ যোগ 3 ভাগ 6 ভাগ যোগ 4 ভাগ 10 ভাগ যোগ 5 ভাগ 15 ভাগ।
তাহলে 75 7,500 টাকাকে 15 ভাগ করলে 15 দিয়ে ভাগ করলে প্রতি ভাগে 500 টাকা করে পড়ে। তাহলে ক্ষুদ্রতমটা হচ্ছে 1 ভাগ, তার মানে এর 500 টাকা পেয়েছে, আর সবচেয়ে বড় 5 ভাগ, 5 25 2500 টাকা। তাহলে দুইটার ডিফারেন্সটা হচ্ছে আমার 2000 টাকা। ক নাম্বার হচ্ছে আনসার। ঠিক আছে, ক নাম্বার হচ্ছে আনসার। যারা ক্লাস করছেন এখনো শেয়ার করেননি, যদিও একবারও শেয়ারের কথা বলি নাই, তো একটু শেয়ার করে দিবেন সবাইকে। উপস্থিতি দেখি একটু কমে গিয়েছে, একটু শেয়ার করে দেবেন সবার উদ্দেশ্যে। আর লেগে না থাকলে আসলে হবে না। ম্যাথ ক্লাস স্বাভাবিকভাবেই এত অল্প সময়ের মধ্যে যখন আমরা যদি ক্লাসগুলো আসলে 35টা প্রশ্ন 1.5 ঘন্টা বা 2 ঘন্টা নেই, তখন আপনাদের আরও বেশি বোরিং ফিল করবেন। এই জন্য আমরা এইটাকে কনসাইজ করে একটু অল্প সময়ের মধ্যে নেওয়ার চেষ্টা করছি। এতে করে অনেকেই মনে করেন যে তারপরেও ধৈর্য রাখতে পারতেছে না, এতক্ষণ সময় ধরে ক্লাস করা যায়, এরকম অনেকেই মনে করেন। ঠিক আছে, তো একটু শেয়ার করে দিবেন সবাই। ঠিক আছে, কেমন? এই যে এই প্রশ্নটা, এটা কিন্তু কমন প্রশ্ন। আপনারা শর্টকাটও কিন্তু শিখিয়েছি আমি, আবার লিখিত সিস্টেমও দেখিয়েছিলাম। আজকে শর্টকাটটা শুধু দেখাবো। ক ও খ একত্রে একটা কাজ করছে, একত্রে একটা কাজ করেছে। ধরেন এটা এক্স 10 দিন লেগেছে। যদি খ একা কাজটা করতো তাহলে 14 দিন লাগে। ধরেন এটা ওয়াই। এখন বলতেছে ক কত দিনে, ক যদি একা করে সে কত দিনে এটা করতে পারবে। প্রশ্নটা কিন্তু উল্টাও করতে পারতো। ধরেন একত্রে এতদিন সময় লাগে, বলছে ক একা করলে এতদিন লাগতো, তাহলে খ একা করলে কতদিন লাগবে। তাহলে এইটার উত্তর সব সময় এই যে প্রথম যে একত্রের ডাটাটা এক্স আর একাকির ডাটাটা গুণ হবে, আর নিচে হচ্ছে একাকি। একাকি করতে গেলে অবশ্যই বেশি লাগবে, সো বেশিটা থেকে একত্রেরটা বিয়োগ করে দিবেন। এইটাই হচ্ছে আমার ক্যালকুলেশন। তাহলে 10 আর হচ্ছে আমার 14, আর বড় হচ্ছে 14 থেকে বিয়োগ করবেন 10। তার মানে এই বিয়োগ করলে নিচে কত 4 থাকে। 10 গুণন 14, নিচে হচ্ছে 4, অর্ধেক করে দেন। এখানে 5, এখানে 2, তাহলে 7, 5 7 35। ঠিক আছে, গত ক্লাসেও আমরা একটা করেছি, আজকেও। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, দ্রুত যেন করতে পারেন। শর্টকাটটা খুবই কার্যকরী, এই জন্য আমি শর্টকাট সচরাচর কিন্তু কম দেখাই। ঠিক আছে, কিন্তু যেটা খুবই কার্যকরী ওইটা আপনাদেরকে কিন্তু দেখাই আমি। পড়ায় মনোযোগ নাই, এটা সঠিক, এইটা সঠিক। আর মনোযোগ না দিয়ে পড়াশোনা করা উচিতও না। হয় 100% মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন, নচেত আসলে পড়াশোনা মানে আপাতত তখন করেন না, যেটা করতেছেন ওইটা করেন। এবার দেখেন এই প্রশ্নটা, রিনা রিনা মিমের চেয়ে 10 বছরের বড়। দেখেন ভাষাগুলো বুঝতে হবে। রিনা মিমের চেয়ে, তাহলে মিমের চেয়ে যার সাপেক্ষে তাকে এক্স ধরেন। মিমের চেয়ে একজনের সাপেক্ষের কথা বলতেছে, তাহলে যার চেয়ে সেই ওকে এক্স ধরেন। তাহলে রিনা তার চাইতে 10 বছরের বড়। তাহলে রিনা কত ভাই? রিনা হচ্ছে এই এক্স এর চাইতেও 10 বছরের বড়। এবার বলতেছে 7 বছর পরে, তাহলে এটা মিম এক্স। 7 বছর পরে এর বয়স হবে, তাহলে 7 যোগ করেন এক্স প্লাস 17, আর মিমের বয়স হবে 7 যোগ করেন এক্স প্লাস 7। এখন বলতেছে 7 বছর পরে রিনার বয়স মিমের বয়সের দ্বিগুণ হবে। বুঝেন ব্যাপারটা? তার মানে এ এর দ্বিগুণ হবে। এখন বললাম আমার কাছে 20 টাকা আছে, আপনার কাছে 10 টাকা আছে। এখন দুইটা যখন আমি সমীকরণ আকারে লিখবো, আপনার কাছে কম আছে, তাহলে আপনার দিকে 2 গুণ করব, যার কম তার দিকে 2 গুণ করে সমান আকারে লিখবো। তাহলে এ যেমন যেহেতু বড়, এ যেহেতু ছোট, তাহলে সমান যখন লিখবো তখন ছোটর দিকে 2 গুণ করব। তাহলে এক্স প্লাস 17, এইদিকে 2x, 7 দুগুণে 14। এবার দেখেন এই এক্সটা ওই পাশে নিয়ে গেলে 2x থেকে x বিয়োগ করলে x, 14টা এই পাশে, 17 থেকে 14 বিয়োগ করলে 3। তার মানে x যদি 3 হয়, এই যে x যদি 3 হয়, তাহলে x প্লাস 10, 3 প্লাস 10, তাহলে কত হচ্ছে? 13 হচ্ছে আনসার। দেখেন বলতেছে রিনার বর্তমান বয়স কত? 13 বছর। এই হচ্ছে সিস্টেম। হ্যাঁ, এটা প্র্যাকটিস করবেন, দেখবেন দ্রুত এগুলা বের করে ফেলতে পারবেন, দ্রুত বের করে ফেলতে পারবেন। এই প্রশ্নটা দেখেন নিয়েছে, এই প্রশ্নটা একটু কমপ্লেক্স, বোঝার চেষ্টা করবেন, বুঝলে দেখবেন সহজ হয়ে গেছে। দেখেন কি বলতেছে, এটাও গড় থেকে প্রশ্ন, এটাও গড় থেকে। একটি লোক খাড়া উত্তর দিকে, উত্তর উপরের দিকে হয় উত্তর, যখন উত্তর দেখেন পেলাম আমি, সাথে সাথে উপরে উত্তর ইয়ে করে নিলাম, নিচের দিকে হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে আমার পশ্চিম। এবার দেখেন
খাড়া উত্তর দিকে এম মাইল অতিক্রম করে প্রতি মাইল 2 মিনিটে। তার মানে 1 মাইল যাইতে 2 মিনিট লাগে, বেগ দেওয়া আছে। তাহলে মাইল পার মিনিট হচ্ছে 2, প্রতি মাইল যাইতে 2 মিনিট লাগছে। এবার বলতেছে খাড়া দক্ষিণ দিকে পূর্ব স্থানে ফিরে আসছে। এটা কিন্তু পূর্ব স্থান, এই পূর্ব দিক না। মানে আমরা বললাম যে আমি এখান থেকে 10 মিটার দক্ষিণে গেলাম, তারপরে সেখান থেকে আবার পূর্ব স্থানে চলে আসলাম, মানে আগের জায়গাতে আসছি, আগের স্থান, এটা হচ্ছে পূর্ব স্থান। তাহলে উত্তরে গেছেন আপনার এম মাইল, উত্তর থেকে আবার দক্ষিণ দিকে, তার মানে আবার আগের জায়গাতে পূর্ব স্থানে ফিরে আসছেন। প্রতি মিনিটে 2 মাইল, প্রতি মিনিটে 2 মাইল করতে গড়ে আসছেন, প্রতি মিনিটে 2 মাইল করে আসছেন। তার মানে বেগ দেওয়া আছে। এখন দেখেন বলছে লোকটির গড় গতিবেগ কত। তাহলে গড় বেগ ইকুয়াল মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এবার আসেন মোট দূরত্ব, যাওয়ার সময় সে গেছে এম পরিমাণ, আসার সময় আসছে এম পরিমাণ, তার মানে এম প্লাস এম 2m মাইল। যাওয়ার সময় এখানে যাইতে কত সময় লাগছে? প্রতি মাইল যাইতে লাগে 1 মিনিট সময়, সরি প্রতি মাইল 2 মিনিট মিনিটে যায়, প্রতি মাইল যাইতে লাগে 2 মিনিট, প্রতি মাইল যাইতে লাগে 2 মিনিট। তাহলে এম মাইল যাইতে কয় মিনিট লাগবে? আমি বললাম 1 কিলো যাইতে আমার লাগে 1 কিলো যাইতে 1 মিনিট, তাহলে 10 কিলো যাইতে কত লাগবে? 10 মিনিট। 1 কিলো যাইতে 1 মিনিট হলে 10 কিলো 10 মিনিট। বলতেছে প্রতি মাইল 2 মিনিট, প্রতি মাইল যদি 2 মিনিট হয় তাহলে এম মাইল হচ্ছে 2m মিনিট। তাহলে এখানে যাইতে লাগছে 2m সময়, যাইতে কত লাগছে? 2m সময় লাগছে। এবার আসার সময়ে তার বেগ দেওয়া আছে, আসার সময় সে 2 মাইল পার মিনিট, প্রতি মিনিটে 2 মাইল বেগে আসছে। তাহলে এম মাইল আসতে, তাহলে প্রতি মিনিটে আসছে হচ্ছে 2 মাইল, তাহলে আসার সময় এম কে 2 দিয়ে ভাগ করলে এম ভাগ 2 মিনিট লাগছে আসার সময়। আমি বললাম 1 মিনিটে আমি 2 মাইল যাইতে পারি, 1 মিনিটে আমি 2 কিলো যাইতে পারি। 10 কিলো যাইতে কত সময় লাগবে? তাহলে 1 মিনিটে যদি 2 কিলো যাই, 1 মিনিটে যদি 2 কিলো যাই, 10 কিলো যাইতে 10কে 2 দিয়ে ভাগ করে 5 কিলো, 5 মিনিটে আমি যাইতে পারবো। তো এইটাই কিন্তু এখানে 1 প্রতি মিনিটে 2 মাইল গেছে, তাহলে এম মাইল যাইতে এম ভাগ 2 এত মিনিট সময় লাগবে। এই যে মোট, এই সময়টা আমি এম ভাগ 2 করে দিলাম। তাহলে মোট দূরত্ব m প্লাস m 2m, আর যাওয়ার সময় সময় লাগছে 2m মিনিট, আসার সময় m ভাগ 2। এখন আমি এখানে 2m, নিচে লসাগু যদি আমি করি, নিচে 2, 2 দুগুণে 4m আর m যোগ, এবার 2m উল্টায় দিলে 2টা উপরে চলে যাবে, আর 4m প্লাস m 5m, m আর m কাটা, 2 দুগুণে 4, তাহলে 4/5। তাহলে গড় বেগ হচ্ছে 4/5 মাইল পার মিনিট। সব জায়গাতে কি আছে দেখেন, মিনিট আছে, এখানেও মিনিট, এখানেও কি আছে, মিনিট আছে। তার মানে 1 মিনিটে 4/5 মাইল যাচ্ছে, কিন্তু বলছে ঘন্টায় কত মাইল। তার মানে 1 মিনিট মানে 1 ঘন্টা মানে 60 মিনিট। 1 মিনিটে যদি যায় 4/5, 60 মিনিটে যাবে, তাহলে 60 গুণ, ক্যালকুলেশন করে 5 12 60, তাহলে 4 12 48 মাইল পার ঘন্টা। খ নাম্বার হচ্ছে আনসার। এইটা মানসিক দক্ষতা মধ্যেও আপনি দিতে পারেন, আর এইটা হচ্ছে গড়ের মধ্যে। অ্যাকচুয়ালি গড়ের যদি আপনি বলেন এক্সক্লুসিভ অ্যাডভান্স প্রশ্ন গড় চ্যাপ্টারের। যাদের সমস্যা হয়েছে একটু রেকর্ড, একই বোঝানো ধীরে স্থিরেই বুঝিয়েছি, তো ক্লাস লেন্দি হবে। আপনি যারা বুঝতে পারেন না, এরা ক্লাসটা শেষ হওয়া অবধি আবার এখানে একটু চলে আসবেন, টেনে দেখবেন যে বুঝতে পারবেন আরেকবার দেখলেই। এই প্রশ্নটা দেখুন, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার আর বিয়োগফল, যারা সূত্র জানা আছে তারা তো একদম লিখে দিবেন, এটা হচ্ছে 4xy, কারণ 4ab এর সূত্র। এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার,
এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। যখন বিয়োগ করবেন এটা থেকে এটা যখন বিয়োগ করবেন তখন এইটা বিয়োগ হবে, এটা প্লাস হয়ে যাবে, এইটা বিয়োগ হয়ে যাবে, তার মানে এটা কাটা, এটা কাটা, আর 2xy তখন 4xy, আর বামে একটা থেকে আরেকটা বিয়োগ মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, 4xy xy দিচ্ছেন, অনেকেই ভুল করতেছেন। ক্যালকুলেশনটা দেখেন, ক্যালকুলেশন দেখাইলাম। এই প্রশ্নটা দেখুন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের নিম্নাক্ত মানে নিম্নাক্ত কোন মানের জন্য এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল 0 হবে? এখন এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে, এ প্লাস বি কিউব মাইনাস 3ab এ প্লাস বি, কিন্তু এখানে কি কোথাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতেছে? বলেন তো, থাকতেছে না। তো আর একটা কিন্তু এ কিউব প্লাস বি কিউব, আপনাদেরকে এই সূত্র আমি লিখে দিয়েছি, এই সূত্রও আমি দেখিয়েছি, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দেখেন এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার আছে, তাহলে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে? অবভিয়াসলি এই দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এইটা যদি আপনি অ্যাপ্লাই করেন, এক্স কিউব প্লাস 1/x কিউব লিখতে পারেন কি পারেন? অবশ্যই পারেন। এবার এইটাকে আপনি তাহলে এক্স প্লাস 1/x এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 1/x, দেখেন এই যে এ আর বি, তাহলে এ তো এক্স, বি হচ্ছে 1/x প্লাস 1/x স্কোয়ার, এক্স কাটা, এক্স স্কোয়ার, একটু এই 1/x কে এক জায়গায় নিয়ে আসেন, মাইনাস এক্স আর এক্স যদি কাটা হয় শুধু 1 থাকে। এবার দেখেন এইটা ইকুয়াল আমরা এটা পেলাম, এখন এইটা ইকুয়াল 0 দেওয়া আছে, তাহলে এইটা ইকুয়াল যদি আমরা 0 দেই, এইটা ইকুয়াল যদি আমরা 0 বলি, তাহলে বলেন তো দুইটা রাশির গুণফল 0। আমি বললাম এ গুণন বি ইকুয়াল 0, আপনাকে আমি বললাম এ আর বি কে গুণ করলে 0 হয়, তাহলে এই এ আর বি কখন 0 হবে? হয় এ আমার 0 ছিল, কারণ 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়, তাছাড়া তো আর 0 পাওয়া সম্ভব না। প্রোডাক্ট গুণফল কি 0 পাওয়া সম্ভব? আপনি কোনো একটা সংখ্যা তো 0 হইতে হবে, হয় এ 0 অথবা বি ইকুয়াল 0, অথবা দুইটাই 0, অথবা এ বি ইকুয়াল মানে বোথ 0, কারণ গুণফল 0 মানে যে কোনো একটা তো 0 হইতে হবে, নাহলে তার গুণফল 0 হবে না। তো হয় আমার এই অংশটা 0 অথবা এই অংশটা 0। এখন এই অংশ 0 কি 0 না ভাই? আমার এইটা তো প্রশ্ন চাচ্ছে না, আমার প্রশ্ন চেয়েছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের কোন মানের জন্য 0 হবে। তো আমি এক্স স্কোয়ার ভ্যালুটা এখানে আছে, তো দেখেন এখানে 0 বানাইতে হলে আমরা কিভাবে পাবো? এইটা বাদ দিয়ে এটার ভ্যালু -1, তাহলে এই অংশের ভ্যালু যদি +1 হয় তাহলে 1 - 1 = 0, একটাই ওয়ে। তার মানে অবশ্যই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার = 1। খুবই মানে ইন্টেলেকচুয়াল এই প্রশ্নগুলো, এবং এটা কমন প্রশ্ন, এগুলো কিন্তু কমন প্রশ্ন, আমি দুই জায়গাতে দিয়েছি কমন প্রশ্ন। সো আপনার বাসাতে তো চাকরির প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু এইরকম ম্যাথ আপনি জীবনেও করে যাবেন এরকম তাহলে আপনি চান্স পাবেন না, মানে আপনার তো জব হবে না। এই যে আমি আপনাকে শেখালাম, এটা আপনার মাথায় রাখতে হবে, নোট করে নিতে হবে। তো পরীক্ষার হলে এটা আসলে এই ক্লাসটা সহ মনে হইতে হবে, এত মনোযোগী হইতে হয় চাকরির বাজারে, ঠিক আছে? মান নির্ণয়ের জন্য মায়ের খাইছেন, এখন আবার হচ্ছে কি প্রয়োজনে মায়ের খান, কিন্তু ম্যাথ পারতে হবে। উৎপাদক বারবার করতেছি, উৎপাদকে আপনাদেরকে প্রো বানানোর জন্য 4 5 এ 20, এক্স স্কোয়ার মাইনাস 4x 5x মাইনাস 4x প্লাস 20, এখানে যদি এক্স কমন নেন x মাইনাস 5 মাইনাস 4 যদি কমন নেন x মাইনাস 5, তাহলে x মাইনাস 5 এখানে যদি কমন নেন, এখানেও আছে, তাহলে অবশিষ্ট x মাইনাস 4, দুইটাই মাইনাস, x মাইনাস 4 x মাইনাস 5। গসাগু দেখেন, গসাগু অনেক গসাগু করেছে, এখান থেকে x কমন নিতে পারবেন, তাহলে x প্লাস 5
এটাকে লিখতে পারবেন এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তারপরে এক্স প্লাস 5 এক্স মাইনাস 5, ঠিক আছে। আর এই যে এইটাকে এখন আমরা আবার উৎপাদকে ভাঙবো, তাহলে ভাঙলে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, তাহলে 10 কে ভাঙতে পারি 5 দুগুণে 10, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2x প্লাস 10, এক্স কমন নিলে এক্স প্লাস 5, 2 কমন নিলে এক্স প্লাস 5, তাহলে এক্স প্লাস 5 এক্স প্লাস 5, তাহলে এক্স প্লাস 5 যদি আপনি কমন নেন অবশিষ্ট এখানকার এক্স আর ওখানকার 2, এক্স প্লাস 2। এবারে গসাগু বের করতে বলছে। গসাগু মানে কমন, গসাগু মানে কি বলেন তো? গসাগু মানে কমন থাকতে হবে, কমনটা কমন। এখানে এক্স প্লাস 5 আছে, আছে এক্স প্লাস 5 আছে, এক্স প্লাস 5 আছে, তাহলে আনসার কত হবে? এক্স প্লাস 5, এক্স প্লাস 5। গ নাম্বার আবার কে দিলেন? খ নাম্বার হবে আনসার, খ নাম্বার হবে আনসার, ঠিক আছে। ক্লাস 8 পর্যন্ত ম্যাথ পারতাম না। ক্লাস 8 পর্যন্ত ম্যাথ না পারার কারণ ছোটবেলায় ম্যাথে মনোযোগ দেন নাই। টিচার যে সময় ম্যাথ করাইছে আপনারা দুই বন্ধু মিলে গল্প করছেন, ঠিক আছে, অন্যদিকে মনোযোগ দিয়েছেন, এই জন্য ম্যাথ পারেন না। এইটা ছাড়া অন্য কোনো ভীতি নাই। ম্যাথ যারা পারেন নাই তারা এখন একটু ম্যাথকে কষে সময় দিয়ে এক্সট্রা মনোযোগ দেন, দেখবেন এক্সট্রা মনোযোগ দিতে হবে। যারা ম্যাথে একদমই দুর্বল তাদের জন্য ভাই সহজ হয়ে, আপনাকে কে কিভাবে বলে আমি জানি না, তবে যেখানেই যান আপনাকে অন্তত 6 মাস সময় ম্যাথে দিতে হবে। যারা ম্যাথে একদমই দুর্বল অ্যাটলিস্ট 6 মাস সময় দিতে হবে একটা বেসিক কোর্সে, মানে ম্যাথে যদি আপনি সব ম্যাথ পারতে চান। আর যদি বলেন যে এভারেজ, আমি ম্যাথে এভারেজ মার্ক হলেই হবে, 60% মার্ক হলেই হবে, তাহলেও ধরেন আপনাকে 2 থেকে আপনার 3 মাস সময় খুব ভালোভাবে দিতে হবে। দেখেন রুট এক্স 2 থাকা মানে আর না থাকা একই জিনিস। রুট এক্স ইকুয়াল যদি 0.01 হয় তাহলে এক্স ইকুয়াল তার মানে স্কোয়ার, এখানে স্কোয়ার করলে রুট কেটে যাবে 0.01 স্কোয়ার, তার মানে 0.01 গুণন 0.01। তো পয়েন্টের পর 2টা আছে, পয়েন্টের পর 2টা আছে, তার মানে পয়েন্টের পর 4টা থাকবে। 1 আর 1 গুণ করলে 1 হয়, তার মানে সামনে আরো 3টা শূন্য দিয়ে 4টা বানায় নেন, তাহলে পয়েন্ট 3টা শূন্য 1, ঘ নাম্বার হচ্ছে আনসার, ঠিক আছে। এইটা শূন্য স্থানে কত হবে? তাকাইলেই এটা পারবেন, একদমই সিম্পল জিনিস, তাকাইলেই পারবেন। দেখেন 80 থেকে 96 হয়েছে, কত বাড়লো? 16, তাহলে পরেরটা কত বাড়বে? 16 বাড়লে কত হয়? 96 আর 16 যোগ করলে 112, 112-র সাথে আবার 16 যোগ করে, তাহলে 112-র সাথে 16 যোগ করলে 128 হয়, তাহলে তো মিলেই গেছে, তাহলে ভেতরটাতে 112 হবে আনসার। এই ম্যাথটা দেখেন, 3x plus 7y equal 10, 4x y equal 3 হলে এখন এইটার দুইটা অপশন আছে। এক, আপনার ছোটবেলায় প্রতিস্থাপন, অপনয়ন আর বজ্র গুণন 3টা সমাধান ছিল, 3টা করার প্রসেস ছিল, 3টার যে কোনো একটা করতে পারেন। এইটাতে এইটার জন্য করতে গেলে আপনি এখানে y আলাদা করে আছে, তাহলে y এর ইকুয়াল কত হবে বলেন তো? এই y এটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে y ইকুয়াল, এটা ওই পাশে গেলে y আর এইটা পাশে গেলে 4x - 3, y এর ভ্যালু যদি এখানে বসান 3x, y এর ভ্যালু 7, 4x - 3 ইকুয়াল 10, ক্যালকুলেশন করলে 3x 4 সাথে 28x মাইনাস 3 সাথে 21 ইকুয়াল 10, 28 আর 3 31, আর এই যে 2 ওই পাশে গেলে কত হচ্ছে? 21 আর 10 31, x ছিল, তাহলে x ইকুয়াল কত? 1। এটা এখানে বসাই, 4 গুণন 1 মাইনাস 3, তার মানে এখানে 1, তার মানে 1 1 হচ্ছে আনসার। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা একটা প্রসেস, মানে একদম লিগ্যাল প্রসেস। আর একটা আপনার ভালো না লাগলে কোনো প্রসেসই আপনার মাথায় নাই, মানে আপনি প্রতিস্থাপন ভুলে গেছেন, আপনি অপনয়ন ভুলে গেছেন, বজ্রগুণন তো এখন দরকার নাই, তখন আপনি অপশন টেস্ট করবেন, ক থেকে শুরু করবেন। অপশন টেস্টের সময় একটা প্রসেস আছে, সেটা হচ্ছে এই পরীক্ষাগুলোতে, যদিও এটা এখানে অ্যাপ্লাই হয় নাই, আগে গ নাম্বারটা টেস্ট করবেন, আগে গ টেস্ট করবেন, গ যদি না হয় তখন ক থেকে করবেন, ঠিক আছে। তো গ নাম্বার টেস্ট করবেন, গ না হলে ক থেকে লেগে নিতে পারেন, ঠিক আছে। আগে গ, কারণ আগে গ তারপরে ক খ ঘ, এভাবে টেস্ট করবেন।
তো আপনি কি করবেন, এখানে মানগুলো টেস্ট করেন। দেখেন 1 যদি বসান তাহলে 3 একে 3, 7 যদি 7-এর এখানে 1 বসান 7 একে 7, 3 আর 7 যোগ করলে 10 হচ্ছে, তার মানে মিলে গেছে। এখানেও যদি 1 বসান 4 একে 4 আর 1, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, তাহলে যখন মিলে গেছে তাহলে এইটাই আনসার। তার মানে আমার এগুলো সমাধান হওয়া মানে এই মানগুলা বসালে সত্য পাবো, তার মানে মানগুলা বাম সাইডে বসালে ডান সাইডে সমান ভ্যালু পাবো, বাম সাইডে বসালে ডান সাইডে সমান পাবো, বাম সাইডে বসালে ডান সাইডে সমান পাবো। এভাবে অপশন চেক করবেন যেইটা ভালো লাগে, ঠিক আছে? সময় বেশি না, আপনারা যদি ফার্স্টলি এগুলো ক্যালকুলেশন তো খুব দ্রুত চোখের দেখাতেই তো বুঝতে পারতেছেন যে 3 একে 3 7, 3 আর 7 যোগ করলে 10 হয়, তার থেকে 1 বিয়োগ করলে 3 হয়, তো আপনি তো ক নাম্বার মিলে যাচ্ছে শুরুতেই। ত্রিভুজের কোণগুলা, একটা ত্রিভুজের কোণগুলা কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ড ত্রয়ের ছেদবিন্দু, এই কোণকে যদি আপনি অর্ধেক করেন, এই কোণকে যদি একদম অর্ধেক করেন, এই কোণকে যদি অর্ধেক করেন, যে বিন্দুতে মিলছে এইটাকে বলবো কেন্দ্র। আর মধ্যমা ত্রয় হলে ভর কেন্দ্র, বাহুগুলার মধ্যবিন্দু হলে পরিকেন্দ্র, এগুলা কিন্তু আমরা লম্বগুলো হলে লম্ব কেন্দ্র। তাহলে লিখে দিছিলাম কিন্তু 4টা, আজকেরটা হচ্ছে কি অন্তঃকেন্দ্র, কোণগুলার অন্তঃকেন্দ্র প্রত্যেকটাই জানতে হবে। বৃত্তস্থ কোণ, দেখেন এটা একটা বৃত্ত, অর্ধবৃত্ত, তার মানে অর্ধবৃত্ত যদি আমরা এই যে এই এতটুকু হচ্ছে বৃত্তকলা, এই যে অর্ধবৃত্ত ধরেন এতটুকু, এই জায়গাটুকু, হ্যাঁ, এই জায়গাটুকু কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে বলে কেন্দ্রস্থ কোণ। আর এই চাপটা আমার এখানে যে কোণ তৈরি করবে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণ সবসময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, মানে কেন্দ্রস্থ কোণ কি হবে 2 গুণন বৃত্তস্থ কোণ। জানা নাই তারা লিখে নেন। তাহলে কেন্দ্রস্থ কোণ আমরা জানি এই কত 180 ডিগ্রি পাচ্ছি, তাহলে এর অর্ধেক হবে 90 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ সবসময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে ও বৃত্তস্থ কোণ কত হবে 2 দিয়ে ভাগ, 90 ডিগ্রি। লিখে নেবেন এগুলা। দেখেন নিচের কোণ সম্পর্কটি সঠিক, তো এইটা আমাদের একটা অভেদ, এটা সঠিক বুঝতেই পারতেছেন। নিচের গোলা যদি একটু দেখেন তো এইগুলা কিন্তু সঠিক না। কেন সঠিক না? দেখেন যদি থিটার মান 0 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল 0 ডিগ্রি হলে সাইন 0-র মান কত? সাইন 0 ডিগ্রির মান 0 আর কস 0 ডিগ্রির মান 1। তাহলে দুইটা যোগ করে দেন, যদি যোগ করলে ভ্যালু কত হয়? ভ্যালু হচ্ছে 1 হচ্ছে, কিন্তু বলছে 1-এর চাইতে বড়। তো 1-এর চাইতে বড় হয় মোস্ট অফ দ্য কেস, কিন্তু যখন থিটার ভ্যালু 0 ডিগ্রি, থিটার ভ্যালু 90 ডিগ্রি, 180 ডিগ্রি, তখন এই সত্যটা কাজ করে না। খ নাম্বার ভুল। আর বাকিগুলো তো আমাদের অপশনের দিকে এমনি এরকম থাকলে ঠিক হবে না। আপনারা সবসময় অভেদ কোনো সূত্র খুঁজবেন, অবশ্যই সূত্র দেওয়া থাকবে। এবারে আসেন আজকের দিনের একদম লাস্ট ওয়ান, একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহু দৈর্ঘ্য বানানটা ভুল হয়েছে, দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত? তার মানে বৃত্ত হয় নাই, তার মানে এইরকম বৃত্ত, এই বৃত্তর ভিতরে যে বর্গ, বৃত্তস্থ বর্গ, এই বর্গের প্রতি বাহু হচ্ছে আমার 2 সেন্টিমিটার করে। ওই বৃত্তের ক্ষেত্রফল, এই পুরা বৃত্তের ক্ষেত্রফল চাচ্ছে। তো ক্ষেত্রফল জানার জন্য আমরা এই ব্যাসার্ধ আর বের করতে হবে, কারণ ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এখন ব্যাসার্ধ আর বের করার জন্য একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমি এই ব্যাস, এটা কিন্তু ব্যাস বা বর্গের আপনি এটা করলেও, তো বর্গের কর্ণটা এটা হচ্ছে আমার বর্গের কর্ণ, আর বর্গের কর্ণ আমরা জানি √2a। তাহলে কর্ণ আমাদের কত হচ্ছে? বর্গের কর্ণ √2 গুণন a, তার মানে √2, এর ভ্যালু 2 দেওয়া আছে, তার মানে 2√2। এই কর্ণ হচ্ছে আমার 2√2। এখন আর কত হবে? এটা তো পুরো ব্যাস, তাহলে আর হবে আমার এই যে 2√2, একে 2 দিয়ে ভাগ করলে আমি আর পাবো। √2 হচ্ছে আমার ব্যাসার্ধ। তাহলে √2 ব্যাসার্ধ যদি হয়, তাহলে এখানে এরিয়া, বৃত্তের এরিয়া হচ্ছে আমার
পাই আর স্কোয়ার, তার মানে পাই আর হচ্ছে √2 স্কোয়ার, √2 কে স্কোয়ার করলে আমি কত পাবো? 2 পাবো। তার মানে 2 পাই হচ্ছে আনসার, খ নাম্বার হচ্ছে আনসার। বুঝতে পেরেছেন? ইয়েস, আপনারা অনেকেই আনসার করেছেন 2 পাই। খ নাম্বার হচ্ছে আনসার, খ নাম্বার আমাদের আনসার। তো এটাই হচ্ছে অল অ্যাবাউট ইন দিস ক্লাস। আমরা 35 প্রশ্নের সমাধান করলাম। কার কয়টি হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর নিজেদের কিন্তু অগ্রগতি কতটুকু হচ্ছে এইটা কিন্তু সবসময় ক্যালকুলেশনের মধ্যে রাখতে হবে, নোটগুলা করতে হবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করব। আপনাদের পড়াশোনায় ভালো হোক, পড়াশোনায় মনোযোগিতা মানে ধরে রাখতে পারেন, এই হচ্ছে দোয়া করি। যারা যে স্বপ্ন নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, স্বপ্নগুলা সফল মানে স্বপ্নগুলা বাস্তবায়ন করার জন্য আপনারা পরিশ্রম করতে পারেন, এই দোয়া করি। মানে স্বপ্নগুলো বাস্তবায়ন হোক, এইটার আগে পরিশ্রম যেন করতে পারেন, কারণ পরিশ্রম করলে বাস্তবায়ন হবে। আমরা আসলে পরিশ্রম না করে স্বপ্ন বাস্তবায়ন হইতে চাই বা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই, এটা হচ্ছে আমাদের একটা ভুল বা আমাদের মিসকনসেপশন, যে কারণে আমরা সবাই হতাশ হই, কারণ পরিশ্রমই করি নাই, হতাশ হইতেই হবে, রেজাল্ট তো আসবে না। তো আজকে ক্লাস এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।